আমাদের সভাপতি একটা কথা বলুন, তারপরে আমাদের পাঠের অনুষ্ঠান শুরু হবে। গান করে দিচ্ছি, আমি গান গাই না, আমি নিজের খেয়ালে গাই, সেটা করে দিচ্ছি। এখনো কর্মধার তোমারে করি নমস্কার, এখন বাতাস শুধু মুখার উপর ফিরবো না দোয়া, তোমারে করি নমস্কার। আমাদের যাত্রা হলো শুরু, আমরা দিয়ে তোমার জয়ধ্বনি, বিপদ বাধা নাহি গণি, ওগো কর্ণধার। এখন মাখই বলি, ভাষায় করি, যাও গো তরিকার, তোমারে করি নমস্কার। এখন বাতাস শুধু মুখার উপর কিন্তু না দোয়ার, তোমারে করি নমস্কার। এখনো কর্ণধার তোমারে করি নমস্কার, এখন বাতাস শুধু মুখার উপর ফিরবো না দোয়ার, তোমারে করি নমস্কার। আমাদের যাত্রা হলো শুরু, আমরা দিয়ে তোমার জয়ধ্বনি, বিপদ বাধা নাহি গণি, ওগো কর্ণধার। এখন মাখই বলি, ভাষায় করি, যাও গো তরিকার, তোমারে করি নমস্কার। এখন বাতাস শুধু মুখার উপর কিন্তু না দোয়ার, তোমারে করি নমস্কার। নামকরণ। ঠিক আছে, আরো জোরে বলবো? হ্যাঁ। তো ভয় কিচ্ছু নেই, কেউ মারবে না, বকবে না। পড়, একদম কোনো রকম শঙ্কা না করে পড়ো। গল্পটার নাম নামকরণ। চৈত্রের বাতাসে যখন বসন্ত বিদায়ের বার্তা, শুক্লা অষ্টমীর চাঁদ সবেমাত্র দূরে পদ্মদিঘির ঘাটে উঁকিঝুঁকি দিচ্ছে, কালবৈশাখীর দমকা আওয়াজ নাচছে কড়া দুয়ারে, আমার মাতৃদেবী তখন এক সূতিকা গৃহে যন্ত্রণায় কাঁদছে। পিতৃপুরুষের চিরকালের আশিস বাণী, মা তুমি শতপুত্রের জননী হও, আমার মাতার ক্ষেত্রে তা একেবারেই বিফল। এর আগেও তিনি বার কয়েক জঠর যন্ত্রণা ভোগ করলেও সুখটুকু তার পাওয়া হয়নি। প্রসবকাল যখন আসন্ন, তখন ডাক পড়ল আমাদের হিমানীপুর গ্রামের একমাত্র মুশকিল আসার পূর্ণা। আমাদের গ্রামে সুখে বলো দুঃখে বলো ওই একটি মাত্র ভরসা, পূর্ণা পারে না এমন কোনো কাজ নেই। বাচ্চা বিহনো থেকে মরা পোড়ানো, বাড়ির ছাদ ছাওয়া থেকে শুরু করে ছাদনা তলা, ওই সব গ্রামের এই সবটুকু কাজেই একমাত্র নাম পূর্ণা ধাই। গোটা গ্রামটাকে সে যেন দশভুজার মতো আঁকড়ে রেখেছে। পান চিবোতে চিবোতে, পায়ের মন দোলাতে দোলাতে তার আগ্রহ। আমাদের গ্রামের জনশ্রুতি আছে, পূর্ণার চরম বড়ই পয়মন্ত, যেখানেই পড়ে সোনার ধান ফলে। গৃহকর্তার সাথে প্রাথমিক পর্যায়ের কাব্যনি রক্ষা করে সে যখন সূতিকা গৃহে প্রবেশ করলো, আমার মাতৃদেবী তখন জীবন মৃত্যুর দোলায়। পূর্ণা তাই নারী টিপেই বলে দিল, এর আয়ু আর বেশিক্ষণ না। এই শুনে তো চারিদিকে রই কাণ্ড। সবাই তো পূর্ণার হাতে পায়ে ধরে বিজয় কাপড়ের মধ্যে করছে। তখন পূর্ণা শেষবারের মতো তার দাবি দেওয়ার হিসেব করে কাজে লেগে পড়ল। আকাশের জ্যোৎস্না তার সবটুকু আলো দিয়ে পৃথিবী ভরিয়ে দিচ্ছে। তখন এই ধরাতলে মাতৃদেবীর কোল জুড়ে কাঁচা সোনার মতো রং নিয়ে তার একমাত্র সন্তান রূপে আমার আগমন। তবে বিধিবাম, এই সুখ তার দীর্ঘস্থায়ী হয়নি। পূর্ণা ধাইয়ের ভবিষ্যৎবাণীও বিফলে যাবে। অনতিকাল বিলম্বে আমার মাথা মৃত্যুর কোলে ঢলে পড়ল। আমার জন্মের আগেই শুনেছি আমার নামকরণ হয়ে গিয়েছিল, তবে সে নাম ঠিক কী ছিল আমার তার জানা হয়নি। গৃহকোণে যত লোক ছিল তারা প্রত্যেকেই কিছু না কিছু নাম দিয়েছিল। কেউ ডাকে অপয়া, কেউ বলে অভাগী, কারোর মুখে আমি
সাকসেস হতো না। তবে পূর্ণা আমার একখানি নাম দিয়েছিল। এইসব বলতে বলতে পূর্ণার কথাই বলতে ভুলে গেছি। সে তখন তার কাব্যনি বুঝে নিয়ে পরবর্তী রোজগারে মনোনিবেশ করেছে। মরা পড়াতেও তার তার জুড়ি মেলা ভার। এই কাজ সে একা করেনি, এখানে তার সঙ্গী তার স্বামী শিবু ডোম। ডোম আর ডোমনি মিলে সেই যাত্রায় আমার বাড়ির লোককে উদ্ধার করল। ওদিকে আমার চিন্তায় প্রতিবেশী ঘরে নিদ্রা যায় যায়। সদ্য পত্নী বিয়োগের কষ্ট, সাথে আমার দায়ভার কিভাবে আমার পিতা একা বহন করবে তা নিয়ে শুরু হলো জোর জল্পনা কল্পনা। শুনেছি আমার মাতামহ ছিলেন পূর্ববঙ্গের জমিদার। সেই জমিদারের অর্ধেক আমার স্বর্গীয়া মাতৃদেবীকে তার বিবাহের সময় আশীর্বাদ স্বরূপ দিয়েছিল। তাই এদিক ওদিক করে আমাদের বেশ সচ্ছলভাবে চলে যেত। মাতৃদেবী বিদায় নিতে কোনো এক মহামহোপাধ্যায়ের উপদেশে আমার পিতা সেই সম্পত্তির সহায় নিয়ে আমার প্রতি করুণা পরবশত আমার মাতৃ অভাব দূর করলেন। তার এই সিদ্ধান্তে আমার মাতৃ অভাব কতটা দূর হলো জানা নেই, তবে নতুন মাতৃদেবীর কল্যাণে আমার আরও একটি নতুন নামকরণ হল। এখন আমার বয়স 9 ছুঁছি। রান্নাবাটি, উঠুন নিকানো, গোয়াল পরিষ্কার আমার নিত্যদিনের কাজ। এরপর যেটুকু সময় পাই আমার ভাই আর বোনেদের নিয়ে কেটে যায়। অনেকেই এখন আমার নামটুকু ভুলে গেলেও পূর্ণা আসে আমার সেই নামে ডাকতে এবং দুবেলা খোঁজ নিতে। কিন্তু আমার সেই সুখটুকু দীর্ঘস্থায়ী হলো না। শুনেছি একদিন স্বামী স্ত্রীর বিবাদের জেরে পূর্ণার স্বামী শিবুর শ্মশানের পোড়া কাঠ দিয়ে পূর্ণাকে মারতে গিয়েছিল। সেই স্তর পূর্ণা ঘর ছাড়ে। এদিকে এক বিখ্যাত মহামহোপাধ্যায় আমার পুষ্টিতে পেলেন বিবাহের তীব্র জোর, কিন্তু বাদ সাধল সাথে থাকা কালসর্প। তাই পাত্র পাওয়া খুব সহজ হল না। অনেক খুঁজে এক প্রসিদ্ধ সর্প বিশারদের সাথে আমার বিবাহ সম্পন্ন হল। বিবাহের অনতি বিলম্বে আমার মাদকাসক্ত স্বামী পরীক্ষাগারে রাখা সাপের বিষকে সুরাবিক্রমে পান করে নির্গত হলেন। নিয়মানুযায়ী স্বামীর সাথে এক চিতায় যাত্রা করে প্রকৃত স্ত্রী কর্তব্য। শত অনিচ্ছা সত্ত্বেও আমারও তাই চিত্ত। নদীর ধারে বৈতরণীর তীরে চিতা প্রস্তুত হলো। টকটকে লাল শাড়িতে এক মাথা সিঁদুর করে আমিও স্বামীর সাথে চিতায় উঠলাম। অগ্নিবহ্নি আমার চতুর্দিকে চক্রব্যূহ রচনা করল। এমন সময় মেঘের চোখ রাঙানি, বিদ্যুতের ঝলকানি, সাথে এলো কালবৈশাখী। ঠিক সেই দিনের মতো বৃষ্টির চিৎকারে শ্মশানের আগুন গেল থেমে। আশেপাশে যারা এসেছিল সবাই প্রাণ নিয়ে পালালো। আমি একা হতভম্ব হয়ে ছুটতে লাগলাম। শ্মশানের একটা জ্বলন্ত কাঠ আমার পায়ে এসে পড়ে। আমি দিক শূন্য হয়ে মনে হয় পড়ে গিয়েছিলাম। তারপর আর কিছু মনে নেই। চোখ যখন খুললাম দেখলাম আরও একটা গভীর রঙিন চোখ আমার দিকে চেয়ে আছে। এই চাহনি আমার অতি পরিচিত, ভালোবাসা, মাতৃত্বের আবেশের। আকাশে শুক্লা অষ্টমীর চাঁদ এখনো ভেসে আছে। পার্শ্বস্থ এক পার্টি জিজ্ঞাসা করলো, তোমাদের নাম কি বাছা? আমরা বললাম অন্নপূর্ণা। আনা ছিল, আবার বলেছিল ফার্স্টে উপরে করবে, জানি দিয়ে আমি মনিকে বললাম যে বলো না নিচে করে নিচে মাঝে মাঝে মায়েদের রিহার্সালও করে। তো আজকে ওই বাপিস বাবার ছেলের অষ্টম গুরুদেব আসবে না বলে মনে হচ্ছে সব সারবটা করলে বন্ধ করে। কবে করিয়েছিলে তুমি? ঘুরিয়ে একটু আমার দিকটা দেখিয়ে। রেডি। কিছু বলো, বাইট। আজকের অনুষ্ঠান করে আপনার কেমন লাগছে ম্যাডাম, বলুন একটু কিছু। আজকের অনুষ্ঠান খুব ভালোই হলো। প্রথমত হচ্ছে আজকে প্রথমে বাড়িতেই বসা হলো, কিন্তু বাড়িতে নতুন রঙের গন্ধে কারো একটু অসুবিধা হচ্ছিল বলে আমাদের মেরেরহাট লাইব্রেরিতে পরবর্তীকালে অনুষ্ঠানটা হলো। এবং খাওয়া দাওয়া জলযোগ যেটা সেটা বাড়িতে হয়েছে, এবং কবিতা গল্প পাঠের অনুষ্ঠান, কবিতার আলোচনা, সেগুলো সবই আমাদের লাইব্রেরিতে হয়েছে। আমাদের লাইব্রেরির ঘর সবার খুব পছন্দ হয়েছে, গরমকালের জন্য খুব আদর্শ জায়গা। আর আজকে যেমন 13 তারিখ, তেমন ঠিক 13 জন সদস্যই অংশগ্রহণ করেছিল আজকে আমাদের এখানে। কবিতা পাঠ, অনুগল্প পাঠ সবই খুবই ভালো হয়েছে, কবিতার উপর আলোচনা। আর আজকে একজন প্রথম গল্পকার মানে আত্মপ্রকাশ করলো,
হ্যাঁ, সে হচ্ছে শতরূপা দত্ত। আচ্ছা। তার জীবনের প্রথম লেখা গল্প সে প্রথম পাঠ করলো আজকে। এইটা আমাদের আজকে অনুষ্ঠানের একটা বিশেষ সাফল্যের দিক। আশা করব সে ভবিষ্যতে এইবার নৃত্য পদক্ষেপে এগিয়ে চলবে আমাদের সঙ্গে। ঠিক আছে।